আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনে অধ্যাদেশ জারির দাবিতে সায়েন্স ল্যাব সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে 7 কলেজের শিক্ষার্থীদের অবরোধ, সড়ক জুড়ে তীব্র যানজট। 12 ফেব্রুয়ারি নির্বাচন আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ সরকার, মার্কিন কূটনীতিকদের সাথে আলোচনায় প্রধান উপদেষ্টা, সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। 104 জনকে গুম ও হত্যার ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন, আনুষ্ঠানিক বিচার শুরু। ক্ষমতায় গেলে ব্যবসার প্রসারে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে বিএনপি, মন্তব্য আমির খসরুর। ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার, এনবিআর চেয়ারম্যান। এবং ঢাকায় পৌঁছেছে ফিফা বিশ্বকাপ ফুটবলে সোনালী ট্রফি, রাখা হয়েছে রাজধানীর হোটেল র্যাডিসনে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল এবং তাঁতি বাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করছে ঢাকা কলেজ, তিতুমির কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা। দুপুর 12টার দিকে তারা সড়কে নেমে রাস্তা বন্ধ করে পূর্ব ঘোষিত কর্মসূচি শুরু করে। এ সময় শিক্ষার্থীরা জানান, আগামীকাল উপদেষ্টা পরিষদের সভায় বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত গেজেট প্রকাশের বিষয়টি নিশ্চিত করতে হবে। নির্বাচনকে সামনে রেখে কোনো কঠোর কর্মসূচি দিতে চান না তারা, তবে গেজেট প্রকাশ না করা হলে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। 7 কলেজের শিক্ষার্থীদের কর্মসূচির ফলে বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর যান চলাচল। এতে নগর জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। গত 24 সেপ্টেম্বর প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025-এর খসড়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত হয়। খসড়াটি প্রকাশের পর এর পক্ষে বিপক্ষে নানা তর্ক বিতর্ক সৃষ্টি হয়। এদিকে সহপাঠী সাকিবুল হাসান রানা হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাজধানীর ফার্মগেট মোড় ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে অবরোধ করেছে তেজগাঁ কলেজের শিক্ষার্থীরা। এতে গুরুত্বপূর্ণ এই 2 সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দুপুর 12টার দিকে প্রথমে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে ফার্মগেট খামারবাড়ি অভিমুখের অংশ অবরোধ করে শিক্ষার্থীরা। পরে 12:30টার দিকে ফার্মগেট মোড়ও অবরোধ করে তারা। শিক্ষার্থীদের অবরোধের কারণে এই 2 এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সাকিব হত্যার 1 মাসের বেশি সময় পার হলেও এখনও দৃশ্যমান বিচারিক অগ্রগতি নেই। গত 6 ডিসেম্বর রাতে তেজগাঁ কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের 2 পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় আহত হন 3 শিক্ষার্থী। গুরুতর আহত উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা 4 দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত 10 ডিসেম্বর মারা যান। দর্শক, এই মুহূর্তে ফার্মগেটে আছেন আমাদের সহকর্মী একরামুল হক সায়েম, কথা বলছি তার সাথে। সায়েম, শিক্ষার্থীরা দাবিগুলো নিয়ে কি বলছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। তনুজা, শিক্ষার্থীদের এই অবরোধে একেবারে অচল হয়ে পড়েছে পুরো ঢাকা। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কারণ বাজারের দিক থেকে ফার্মগেটের দিকে যে গাড়িগুলো আসছে, এখানে একেবারে থমকে আছে গাড়িগুলো। আমি একেবারে ফার্মগেট মোড়ে রয়েছি। এখানে মোটামুটি চতুর্দিকেই কিন্তু একেবারে গাড়ি অচল রয়েছে। কিছু কিছু গাড়ি হয়তো কোনো দিকে চলাচলের টুকটাক কিছু গাড়ি হয়তো চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে ছাত্রদের জটলা, ছাত্ররা সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করছেন। এবং এখানে মূলত তেজগাঁ কলেজের যে শিক্ষার্থী গত 6 ডিসেম্বর নিহত হয়েছেন সাকিবুল হাসান, তার হত্যার বিচারের দাবিতে ফার্মগেটে তেজগাঁ কলেজের শিক্ষার্থীরা 12টার পর নামে। একই সাথে যে আন্দোলনটি পুরো ঢাকা শহরে করছেন 7 কলেজের শিক্ষার্থীরা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রস্তাবিত যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে তারা বলছেন যে 15 জানুয়ারির মধ্যে এই অন্তর্বর্তী সরকারই
তাদের এই প্রস্তাবিত ইউনিভার্সিটি বাস্তবায়ন করতে হবে এবং সেই দাবিতে মূলত রাজধানীর বিভিন্ন জায়গায় ফার্মগেট, মহাখালী, তাঁতিবাজার মোড়, সায়েন্স ল্যাব মোড় বিভিন্ন জায়গায় তারা নেমেছেন এবং নেমে অবস্থান করছেন, অবরোধ করছেন, বিক্ষোভ করছেন এবং তাতে পুরো রাস্তায় একেবারে ঢাকা শহরের মোটামুটি বেশিরভাগ রাস্তায় কিন্তু একেবারে যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আপনি দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণ আগেও এখানকার শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। এখানে দুই ধরনের শিক্ষার্থীরা রয়েছেন। একদিকে তেজগাঁ কলেজের শিক্ষার্থী যারা বলছেন যে সাকিবুল হাসান তাদের যে সহপাঠী তার বিচারের দাবিতে তারা এখানে নেমেছেন। তারা দ্রুত এখানে কলেজ কর্তৃপক্ষ এবং পুলিশ কর্তৃপক্ষের কাছে সেই বিচারের আশ্বাস চান যেন দ্রুত বিচার করা হয় এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে যেন দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা হয় সেই দাবিতে তারা নেমেছেন। একই সাথে 7 কলেজের শিক্ষার্থী যারা এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এটি দ্রুত বাস্তবায়নের দাবিতে নেমেছেন। এই দুই শিক্ষার্থীরা আসলে দুই আন্দোলনে একেবারে একই সূত্রে গেঁথে গেছে এবং শিক্ষার্থীরা চারদিকে মোড়ে মোড়ে দাঁড়িয়ে যানবাহনকে আটকাই দিচ্ছেন এবং যানবাহনগুলো এখানে আসলে থমকে আছে এবং কতক্ষণ আসলে তাদের এই আন্দোলন চলবে তার কোনো ঠিক নাই এবং আইনশৃঙ্খলা বাহিনীও এখানে যদিও সেরকম সরব অবস্থানে আমরা দেখতে পাচ্ছি না। শিক্ষার্থীরা মোড়ে মোড়ে অবস্থান নিচ্ছেন, আইনশৃঙ্খলা বাহিনীও দূরত্বে রয়েছেন, কিন্তু তাদেরকে সরানো বা তাদের সাথে কোনো রকমের হ্যাসেল এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। আপনি জানেন যে 7 কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তারা দাবি করছেন। 7 কলেজ একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় এবং এরপরে আবার তাদের আন্দোলনের দাবিতে স্বতন্ত্র ইউনিভার্সিটি করার সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু এই বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের কিছু প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো এই অন্তর্বর্তী সরকার ধাপে ধাপে এগুচ্ছে সেই প্রক্রিয়াগুলোতে, কিন্তু সেটা একটু সময়ের ব্যাপার। কিন্তু শিক্ষার্থীরা চান যে এই অন্তর্বর্তী সরকার থাকতে থাকতেই যেন তাদের যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এটি যেন দ্রুত বাস্তবায়ন হয়। তারা সেই দাবিতে রাস্তায় নেমে স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ করছেন, অবরোধ করছেন এবং তাদের এই অবরোধে চরম ভোগান্তিতে পড়েছেন এখানকার নগরবাসী যারা বিভিন্ন জরুরি প্রয়োজনে নেমেছেন। তারাও রাস্তায় আটকে আছেন। কিছু কিছু হয়তো প্রাইভেট গাড়ি চলার চেষ্টা করছে এবং অনেকে পায়ে হেঁটে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। এবং আমি তো শুধু এই ফার্মগেট এলাকার বললাম, ঢাকার অন্য অন্য মোড়গুলোরও কিন্তু একই অবস্থা, অন্য অন্য সড়কগুলোরও একই অবস্থা। যেহেতু গুরুত্বপূর্ণ মোড়গুলোতে শিক্ষার্থীরা অংশ নিয়েছে, এই ফার্মগেট, এদিকে শাহবাগ, ওইদিকে মহাখালী, তাঁতিবাজার মোড়, টেকনিক্যাল মোড়, এসব জায়গাতে ছাত্রদের অবস্থানের কারণে একেবারে রাস্তায় গাড়িগুলো আসলে থমকে রয়েছে এবং পুলিশ প্রশাসন হয়তো চেষ্টা করছে এবং সরকারের পক্ষ থেকেও হয়তো এর মধ্যে সুনির্দিষ্ট কোনো আশ্বাস আসতে পারে এবং সেই আশ্বাসের ভিত্তিতে হয়তো শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করতে পারে কিংবা পরবর্তীতে তারা কোনো আন্দোলনের কর্মসূচি দেন কিনা তারা যদি আনুষ্ঠানিকভাবে জানান আমরা ততক্ষণ আপনাদেরকে জানাতে পারবো। অনুজা। সাইম, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। একদিন আগে কিংবা পরে নয়, অন্তর্বর্তী সরকার 12 ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের 2 সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গোমেজ এবং মর স্ট্যান্ড সৌজন্য সাক্ষাৎ করতে এলে এই অঙ্গীকারের কথা জানান প্রধান উপদেষ্টা। নির্বাচন ও ফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। ডক্টর ইউনূস বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া খবর ও ইচ্ছাকৃত বিভ্রান্তি ছড়ানোর প্রবণতা বেড়েছে, তবে সরকার যথাসময়ে নির্বাচন আয়োজনে অঙ্গীকারাবদ্ধ। তিনি আরও বলেন, ভোট হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে। প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনের সময় সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও পক্ষপাতহীন প্রশাসন নিশ্চিত করা হবে।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুমের পর ১০৪ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মাধ্যমে সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম ও খুনের মামলার বিচার শুরু হলো। মামলা থেকে জিয়াউল আহসানের অব্যাহতির আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আদেশ দেন। আগামী ৮ ফেব্রুয়ারি সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করেছেন আদালত। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জিয়াউল আহসানের বিরুদ্ধে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া সাক্ষ্য দেবেন। জিয়াউল আহসানের আইনজীবী ও তার বোন নাজনীন নাহার জানান, জিয়াউল আহসান বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিলেন না। যা হয়েছে তার সবই আইনগতভাবে হয়েছে। প্রসিকিউশন জিয়াউল আহসানের বিরুদ্ধে ৩টি অভিযোগ এনেছে। বিএনপি ক্ষমতায় গেলে আগামীতে ব্যবসা বাণিজ্য সহজ করতে বিএনপির প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে গ্যাপ এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, গার্মেন্টস অ্যাক্সেসরিজ ব্যবসায় যারা শতভাগ এক্সপোর্ট ফ্যাক্টরি করবে তারা গার্মেন্টস শিল্পের মতোই ব্যাক টু ব্যাক এলসি এবং বন্ড সুবিধা পাবে। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, জটিলতা কাটিয়ে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার। পাশাপাশি বন্ড সুবিধার যারা অপব্যবহার করে তাদের আইনের আওতায় আনা হবে। ৩ দিন ব্যাপী এই এক্সপো ১৭ জানুয়ারি শেষ হবে। আমাদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে ফুল সাপোর্ট দেব, কোনো সন্দেহ নাই। এবং যত 100% এক্সপোর্ট ইন্ডাস্ট্রি বাংলাদেশে হবে, আমরা সবাইকে ব্যাক টু ব্যাক এলসির সুযোগ দেব, বন্ডেড ওয়ারহাউসের সুযোগ দেব। নিশ্চিত থাকেন আপনারা সবাইকে। এনি এক্সপোর্ট ইন্ডাস্ট্রি 100% যারাই নিয়ে আসবে তাদেরকে আমরা ব্যাক টু ব্যাক ফ্যাসিলিটি দেবো, বন্ডেড ওয়ারহাউস দেবো। গার্মেন্ট যে সুযোগ সুবিধা পাচ্ছে আপনারা সকলে পাবেন এই সুবিধাটা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকার ও নির্বাচন কমিশনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর পল্টনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। কিছু কিছু প্রার্থী উদ্দেশ্য প্রণোদিতভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে সংঘাত বাঁধাতে চাইছে অভিযোগ করে মির্জা আব্বাস নেতাকর্মী সহ ভোটারদের এই বিষয়ে শান্ত থাকার আহ্বান জানান। ঢাকা ৮ আসনের প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর দিকে ইঙ্গিত করে বিএনপির এই নেতা বলেন, আচরণবিধি লঙ্ঘন করে তার বিরুদ্ধে অপপ্রচার চালালেও নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নিচ্ছে না। এর আগে দোয়া মাহফিলে নেতারা বলেন, বেগম জিয়ার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হবার নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতিটার যাতে আরও খারাপ হয় এই জন্য কিছু কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের এই আসনের কিছু কিছু প্রার্থী তাদের যে কাজকর্ম, তাদের কথাবার্তা অত্যন্ত উস্কানিমূলক। যেমন আমার সঙ্গে তারা বলতেছে, আজে বাজে কথা বলতেছে। আর কিছু কিছু প্রার্থী নিজেদেরকে তুলে ধরতে গিয়ে অন্য প্রার্থীর বদনাম করছে, যেটা নাকি নির্বাচন আচরণ বিধিমালার লঙ্ঘন। তো এই ব্যাপারে আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, তারা যেন ওই ব্যাপারে খেয়াল রাখেন। আমরা চাই নির্বাচনটা সুশৃঙ্খল এবং সুন্দর হোক। দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি শিক্ষার্থীদের অবরোধ প্রসঙ্গে। এই মুহূর্তে সায়েন্স ল্যাবে আছেন আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবু, কথা বলছি তার সাথে। বাবু, শিক্ষার্থীরা দাবিগুলো নিয়ে কি বলছেন আমাদেরকে জানাবেন। কলেজের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসছেন। এবার তাদের দাবি হচ্ছে যে কলেজ, তাদেরকে কলেজকে একীভূত করে একটি বিশ্ববিদ্যালয় গঠন করা হচ্ছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। সেই সেন্ট্রাল ইউনিভার্সিটি গেজেট রয়েছে, সেই গেজেট প্রকাশের দাবি নিয়ে কিন্তু তারা রাজপথে নেমে এসেছেন। আমি তো আপনাকে দেখাতে চাই, আমি এখন দাঁড়িয়ে আছি নগরীর সায়েন্স মোড় যেটি রয়েছে, যেখানে বেশ কয়েকটি কলেজ রয়েছে, ঢাকা সিটি কলেজ সহ ঢাকা কলেজ রয়েছে, যে কলেজগুলো রয়েছে। এই কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই এলাকাতে নেমে এসেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে
সায়েন্স ল্যাব মোড়টি রয়েছে সেই মোড় আজকে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং একই সাথে তাদের বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন তাদের দাবি দেওয়ার পক্ষে। তাদের একটি দাবি কিন্তু বলছেন তারা, সেটি হচ্ছে যে আগামী উপদেষ্টা পরিষদের যে বৈঠকটি রয়েছে সেই উপদেষ্টা পরিষদের থেকে যদি প্রকাশ করা হয়, যদি এই সম্মেলনটি প্রকাশ না করা হয় সেক্ষেত্রে তারা বলছেন যে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবে। তারা বলছেন যে বিগত যে সরকার ছিল ফ্যাসিবাদী সরকার, সেই সময় থেকে কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে আসছেন। তাদের বিশ্ববিদ্যালয় ছাত্রদের জন্য কিন্তু ভুল করে দাবি দেওয়া নিয়ে বেশ কিছু পর্যায়ক্রমিক আলোচনার মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাবটি পরিষদে গ্রহণ করা শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয় এবং সেখান থেকে রয়েছে। তবে শিক্ষার্থী যদি বলছেন এটি পর্যালোচনার পর্যালোচনার নামে আসলে কেন ক্ষেপণ করা হচ্ছে, তারা হচ্ছেন শিক্ষক এবং সরকারের মধ্যে এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা আসলে এটি সঠিকভাবে বিজেপি এখন প্রকাশ করতে দেরি হয়, সেই জন্য করছেন। তো সেই সব বাবু, আমাদের সাথে যোগ দেবার জন্য আপনাকে ধন্যবাদ। প্রয়োজনে আমরা আবারও আপনার সাথে যোগাযোগ করব। নির্বাচনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজত বিজেপি ট্রেনিং সেন্টার ও কলেজের ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি কথা জানান। বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হচ্ছে। এছাড়া সীমান্তে নিরাপত্তা আগের চাইতে বাড়ানোর পাশাপাশি আরাকান আর্মির সৃষ্ট ঘটনাগুলোর জন্য মিয়ানমার সরকারের কাছে প্রতিবাদ পাঠানো হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠানে ৭২ জন নারীসহ ৩,০০০ নবীন সদস্য শপথ নেন। নির্বাচনটা যেন শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষভাবে এবং উৎসব মুখর হতে পারে, এই জন্য তিনি তাদের এই প্রশিক্ষণ তাড়াতাড়ি কমপ্লিট করে তাদের বিভিন্ন ইউনিটে পাঠাতে দেওয়া হচ্ছে। তারা এই আগামী 12ই ফেব্রুয়ারি যে আমাদের জাতীয় নির্বাচন, এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। এই যে নির্বাচনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের জন্য ফোর্সের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। আপনারা যদি সবাই সহযোগিতা করেন, নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের ৫ম দিনের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকাল ১০টা ২০ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই আপিল শুনানি শুরু হয়। আজ আপিল নম্বর ২৮১ থেকে ৩৮০ পর্যন্ত মোট ১০০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আপিল শুনানি চলবে বিকেল ৫টা পর্যন্ত। এর আগে গত ৪ দিনে ২৮০টি আপিল শুনানি শুরু হয়েছে। প্রথম দিনে ৫২টি, দ্বিতীয় দিনে ৫৭টি, তৃতীয় দিনে ৪০টি এবং চতুর্থ দিনে ৫৩টি আপিল মঞ্জুর হয়েছে। আপিল শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন ২১ জানুয়ারি। আর নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। কুমিল্লা ১১ আসন জামাতের আসন হিসেবে পরিচিত। এখানে অনেকটা দাপটে আছেন জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তবে এই আসনটি নিজেদের করতে সাংগঠনিকভাবে কমিটি তৈরি করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা। কুমিল্লা থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত কুমিল্লার ১৪গ্রাম উপজেলা। পুরো উপজেলা নিয়ে কুমিল্লা ১১ সংসদীয় আসন। ২০০১-এর সংসদ নির্বাচনে এ আসনে বিজয়ী হয়ে চমক দেখান জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রতিটি ঘরে ঘরে নিজেদের কর্মী এবং সমর্থক রয়েছে বলে দাবি দলটির। আমরা সকল কেন্দ্রের পর্যালোচনায় জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন আমরা পাচ্ছি। ১৪ গ্রামকে জামাত ইসলামের একটি নিশ্চিত আসন হিসাবে ধরে নেওয়া হয় এবং জামাতের ঘাঁটি হিসাবে এটা বিবেচনা করে। সেই দিক থেকে এখানে যারা অন্য প্রার্থী রয়েছেন আমরা কোনো চ্যালেঞ্জ মনে করি না। জামাতের দুর্গ হিসেবে পরিচিত এই আসনটি
দখলে নিতে নানা পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি। ধানের শীষের প্রার্থী কামরুল হুদা সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করেছেন। তবে দলের নেতাকর্মীদের অভিযোগ, উপজেলার 3টি ইউনিয়নে এখনও নির্বিঘ্নে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করতে পারছেন না তারা। 14 গ্রামে তাদের শক্তিশালী ঘাঁটি হিসেবে দাবি করে, আমরা ওপেন চ্যালেঞ্জ করি তাদের ভোট, অতীত ভোট বিশ্লেষণ করেন। বিএনপিকে ছাড়া ভোট পাইছে কত? 25,000, পরের বার পাইছে কত? 400 ভোট। ওই হিসাব করেন ভোট কোথায় তাদের? তারা আসে শুধু দান্দাবাজি, সান্দাবাজি, সন্ত্রাস, এলাকা দখল নিয়ে। এই আসনটি ঘিরে ভোটারদের রয়েছে নানা প্রত্যাশা। 10-15 দিন আগে এখানে একজন লোক মারা গেছে। সিএনজি, অটো, এগুলোর জন্য মূলত আরও যানজটটা বাড়তেছে এবং এটা আসলে আমি দেখি যে হাইওয়ে পুলিশ ওইভাবে দেখে না। মাদকের ব্যাপারে যেটা বলছেন এটা এখন অতিরিক্ত বাড়ে গেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যবর্তী স্থান 14 গ্রামে মোট ভোটার 4,21,528 জন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কুমিল্লা। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে শেরপুর 1 আসনে নির্বাচনী হালচাল জানাচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে আমি এই মুহূর্তে রয়েছি শেরপুরের কুসুমহাটি বাজারে, যেটি শেরপুর 1 আসনের অন্তর্ভুক্ত। এখানে কিন্তু নির্বাচনী আমেজ সেভাবে এখনও শুরু হয়নি এবং এখান থেকে কিন্তু বিভিন্ন দলের বেশ কয়েকজন প্রার্থী কিন্তু এখানে নির্বাচনে অংশ নিচ্ছেন। এখান থেকে যিনি বিএনপির হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি হচ্ছেন সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা। এছাড়া তিনি জামাতের হয়ে অংশ নিচ্ছেন তিনি হচ্ছেন রাশেদুল ইসলাম রাশেদ। এছাড়াও কিন্তু এখানে একজন বিদ্রোহ প্রার্থী অর্থাৎ স্বতন্ত্র হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন তিনি হচ্ছেন শফিকুল ইসলাম মাসুদ, যিনি এখানকার এই জেলার বিএনপির সাবেক জেলা যুগ্ম আহ্বায়ক এবং তাকে কিন্তু এই স্বতন্ত্র হয়ে নির্বাচনে অংশ নেওয়ার কারণে বহিষ্কার করার কথাও কিন্তু আমরা শুনেছি। এখানে এসে আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি, ভোটাররা আসলে বলছেন যে এই যে 3 প্রার্থী রয়েছে এই 3 প্রার্থীর মধ্যে একটি ত্রিমুখী লড়াই হতে পারে এবং সেই লড়াই থেকে যে কোনো একজন আগামী এই নির্বাচন এখানকার প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন বলেও কিন্তু তারা ধারণা করছেন। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ খবর। শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন পরিণত হয়েছে বোমা তৈরির জনপদে। এই এলাকায় যেখানে সেখানে তৈরি হচ্ছে বোমা। সামান্য কোন্দলেই বোমা হামলার শিকার হয় সাধারণ মানুষ। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালী জলিল মাতবর এবং কুদ্দুস ব্যাপারীর ছত্রছায়ায় এইসব কর্মকাণ্ড চলছে। এমনকি তাদের দল না করলে হয়রানিমূলক মামলাসহ নানা ধরনের হুমকির মুখে পড়তে হয় বলে জানান তারা। শরীয়তপুর প্রতিনিধি রকুনুজ্জামান পারভেজের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের বন জঙ্গল বাড়ির আঙিনা, পরিত্যক্ত বাড়ি, মাঠে ময়দানে সবখানেই চলে বোমা তৈরির কাজ। সামান্য ঘটনায় প্রতিপক্ষের উপরে চালানো হয় বোমা হামলা। স্থানীয়রা বলছেন, জলিল মাতবর ও কুদ্দুস ব্যাপারীর 2 পক্ষের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এছাড়া এখান থেকে বোমা তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয় বলেও জানান ভুক্তভোগীরা। এখানে নিয়মিত এই বোমা বিস্ফোরণ এগুলো কোনো নতুন ঘটনা নয়, এখানে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে। কুদ্দুস ব্যাপারীর লোকজনে নৌপথে ওই কাজে জাজিরা মাল আসে, ওই ট্রলারে করে ওই ট্রলারের মধ্যে ওই মালের সাথে এই বোমার সরঞ্জাম আনে, বোমা বানায় সরঞ্জাম আনে, আইনা আর বাড়িতে মাল বানায়। 2 যুগে বোমার আঘাতে প্রাণ গেছে 10 জনের, আহত হয়েছেন কমপক্ষে 2000-এরও বেশি মানুষ। হামলা হয়েছে প্রায় 80টি। এলাকাবাসীর অভিযোগ, গত 42 বছর ধরেই এই ইউনিয়নে চলছে এসব ঘটনা, অথচ পুলিশ প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ নেই। তবে পুলিশ জানিয়েছে, নাশকতা ঠেকাতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। ইতিমধ্যে বিচার বিভাগের সঙ্গে কথা বলেছি এবং এই ব্যাপারে আমরা আগাচ্ছি। পাশাপাশি ওখানকার আইন শৃঙ্খলা ভালো করার জন্য আমরা এখানে টহল বৃদ্ধি করেছি। আমরা সাদা পোশাকে সেখান থেকে ইন্টেলিজেন্স নিচ্ছি এবং আমাদের যতগুলি সুযোগ রয়েছে আইনের মধ্যে দিয়ে আমরা সকল উপায়ে আসলে এই যে বিলাসপুরের এই ককটেল বা বোমা বিস্ফোরণের যে সমস্যা সেটা সমাধানের চেষ্টা করছি। বোমা আতঙ্ক থেকে মুক্তি পেতে আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
ফিফা ফুটবল বিশ্বকাপ 2026 ট্রফি ঢাকায় পৌঁছেছে। সকাল 10টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনালী ট্রফি বরণ করা হয়। এই নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে পা রাখল বিশ্বকাপের ঐতিহাসিক ট্রফিটি। এবারে বিশ্বকাপ 11 জুন মেক্সিকো থেকে শুরু হবে প্রথমবারের মতো 48 দলের আয়োজনে। ট্রফি বিশ্ব ভ্রমণে বের হয়ে ভারত হয়ে ঢাকায় এসেছে। ফিফার প্রতিনিধি হিসেবে ঢাকায় উপস্থিত ছিলেন ব্রাজিলের 2002 বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। বিমানবন্দরে ট্রফি বরণের পর ফিফার স্পন্সর কোকা-কোলার সহযোগিতায় ঢাকায় 5 তারা হোটেল র্যাডিসন ব্লুতে দুপুর 2:30 থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রফি প্রদর্শিত হবে। কোকা-কোলার আন্ডার দ্য ক্যাপ প্রোমো ক্যাম্পেইনের বিজয়ীরাই ট্রফির সামনে থেকে দেখার সুযোগ পাবেন এবং ছবি তুলতে পারবেন। চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর হেফাজতে থাকা অবস্থায় মৃত্যুবরণকারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর জানাজা সম্পন্ন হয়েছে। সকাল 11টায় চুয়াডাঙ্গা পৌর ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অতিরিক্ত জেলা প্রশাসক তারিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, বিজিএমইএ সভাপতি ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু এবং সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ সহ সর্বস্তরের লোকজন অংশ নেন। রাজধানীর রায়ের বাজারে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের 9 জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রায়ের বাজার এলাকায় কিশোর গ্যাং সন্ত্রাসীদের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা প্রতিবাদ সমাবেশ করে। সেখানে তালিকাভুক্ত একটি কিশোর গ্যাং ধারালো অস্ত্র ব্যবহার করে হামলার চেষ্টা চালায়। খবর পেয়ে মোহাম্মদপুরের বসিলা আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা অভিযান চালিয়ে 9 জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে বিপুল সংখ্যক ধারালো ছুরি ও সামুরাই উদ্ধার করা হয়। ওই এলাকায় সন্ত্রাসী কার্যকলাপে জড়িত কিশোর গ্যাংয়ের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে সেনাবাহিনী। আবারও সালাম স্টিল ভোটার গাড়ি। ঝিনাইদহ 4 আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন ঘিরে দেখা দিয়েছে অস্বস্তি কোন্দল। তৃণমূলকে উপেক্ষা করে শরিক দলের প্রার্থী রাশেদ খানকে মনোনয়ন দেয়ায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ক্ষোভ আর হতাশা প্রকাশ্যে। এমনই প্রেক্ষাপটে মনোনয়ন বঞ্চিত স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম ফিরোজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। যদিও সম্প্রতি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের প্রার্থী হওয়া রাশেদ খানের পাশে থাকার কথা জানিয়েছে জেলা বিএনপির একাংশ। ঝিনাইদহ থেকে নিজাম জোয়ারদার বাবলুর রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। জেলা সদরের 4টি ও কালীগঞ্জ উপজেলার 11টি ইউনিয়ন নিয়ে গঠিত ঝিনাইদহ 4 সংসদীয় আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের শরিক দল গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করা রাশেদ খানকে ধানের শীষের প্রার্থী করায় অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয় বিএনপিতে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। কালীগঞ্জের মানুষকে ভোট দিতে চায়, আর দলের যে সমস্ত নেতৃবৃন্দ আছে তারা তো সবসময়ই ছিল আমার সাথে, এখনো আছে। সেই প্রেক্ষিতে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। তবে অনৈক্য বিভেদ থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী রাশেদ খান। একই সুর জেলা বিএনপির সভাপতির মুখেও। কেউ আসলে বিএনপির হাইকমান্ডের নির্দেশনার বাইরে যাবে সেই সক্ষমতা কারোর আছে বলে আমি মনে করি না। আসলে আমরা একসাথে কাজ করি, মিলেমিশে দেশ গড়ি, বিএনপিকে ক্ষমতায় আনি। পর্যায়ক্রমে সব নেতৃবৃন্দই যে দল করতে হয়, দলের নির্দেশনা মানতে হয়, তো অবশ্যই দলের নির্দেশনার কাতারে একসাথে আসবে বলে আমি মনে করি। এদিকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে জোরালো সমর্থন কালীগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের একাংশের, আর তাই নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কা ভোটারদের মাঝে। জোটের মূল্যায়ন দল করুক, তার নিজের আসনে করুক। সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের সাথে কালীগঞ্জের প্রত্যেকটা ছাত্রদলের নেতা কর্মী আছে। দেখি আমাদের জনগণের ক্ষমতায় বেশি না হলে ব্যক্তি ক্ষমতায় বেশি দেখি না তারা আছে, তাদের কাছে ইনফরমেশন দেওয়া হয়নি। এমন লোককে সিলেক্ট করছে যে অঞ্চলের লোক না। দুইজন যখন ভোটের মাঠে যাবে তখন অবশ্যই হাঙ্গামা সৃষ্টি হবে, ঝামেলা ঝঞ্ঝাটের সৃষ্টি হবে, আমরা এটা চাই না। তবে সুষ্ঠু ভোট আয়োজনে কোনো ছাড় দেয়া হবে না বলে জানালেন রিটার্নিং কর্মকর্তা। একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা করা প্রয়োজন আমরা সেসব পদক্ষেপ গ্রহণ করব। ঝিনাইদহ 4 সংসদীয় আসনে মোট ভোটার 3,33,461 জন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে বরিশাল 2 আসনের উজিরপুরে আছেন প্রতিনিধি হুমায়ুন কবির। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা রয়েছি এখন বরিশাল 2 আসনের উজিরপুরে। বরিশাল এই উজিরপুর এবং বাণীরপাড়া এই 2টি উপজেলা এবং 2টি
পৌরসভা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা 3,87,009 জন এখানে ভোটার সংখ্যা। এখানে প্রার্থীর সংখ্যা 9 জন এখানে নির্বাচনে অংশ নিচ্ছেন। বিভিন্ন দলের প্রার্থীরা রয়েছে, যদিও নির্বাচনী প্রচারণা এখনও শুরু হয়নি। তারপরে এই আসনে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রার্থীরা কৌশলগতভাবে তারা বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। এই এলাকার কয়েকজন ভোটারের সাথে কথা বলবো। আপনারা কেমন প্রার্থীকে ভোট দিবেন? আমরা সৎ এবং যোগ্য, যারা দেশকে পরিচালনা করতে সক্ষম, তাদেরকে আমরা ভোট দেব। কোনো চাঁদাবাজদের প্রশ্রয় দেবে না, কোনো সন্ত্রাসের প্রশ্রয় দেবে না, তাদেরকেই আমরা ভোট দেব। সালাম স্টিল, ভোটের গাড়ি, উজিরপুর, বরিশাল। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে অনুষ্ঠিত হল পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেডিকেল কলেজ ও হাসপাতালের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের মধ্যে গণভোট বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়। মেডিকেল কলেজ ক্যাম্পাসে উৎসবের উদ্বোধন করেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ও প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মওদুদ আলমগীর পাভেল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডাক্তার প্রফেসর ওয়াদুদুল হক নাহিদ এবং মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহসেন। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন পড়ে 22 জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয় আরও অন্তত 79 জন। নাখন রাজচাসীমা প্রদেশের স্থানীয় পুলিশের বরাদ্দে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ট্রেনটি থাইল্যান্ডের উবন রাতচাথানির উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় নির্মাণাধীন একটি উচ্চগতির রেল প্রকল্পে ব্যবহৃত ক্রেন হঠাৎ চলন্ত ট্রেনের উপর আছড়ে পড়ে। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু হয়। পুলিশ জানিয়েছে, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে। ধ্বংসস্তূপের ভেতরে আটকে পড়া যাত্রীদের বের করতে কাজ করছেন উদ্ধারকর্মীরা। এবার খেলার খবর। বর্তমান চ্যাম্পিয়ন নিউক্যাসলকে 2-0 গোলে পরাজিত করে ইংলিশ লিগ কাপে ফাইনালের পথে এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। নিউক্যাসলের মাঠ সেন্ট জেমস পার্কে খেলার প্রথমার্ধে কোনো দল গোলের দেখা পায়নি। বিরতি থেকে ফিরে খেলার 53 মিনিটে অ্যান্টনিও সেনেমিও সিটিজেনদের এগিয়ে দেন। খেলার ইনজুরি টাইমের 8 মিনিটে রায়ান চেরোকি ব্যবধান 2-0 করেন। এই জয় ফাইনালের পথে এগিয়ে রইল পেপ গার্দিওলার দল। আগামী 4 ফেব্রুয়ারি সেমিফাইনালের দ্বিতীয় লেগে নিউক্যাসলের মুখোমুখি হবে 8 বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। As Reinders takes the corner and City have a second and Semenyo. শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনে অধ্যাদেশ জারির দাবিতে সায়েন্স ল্যাব সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে 7 কলেজের শিক্ষার্থীদের অবরোধ, সড়ক জুড়ে তীব্র যানজট। 12 ফেব্রুয়ারি নির্বাচন আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। মার্কিন কূটনীতিকদের সাথে আলোচনায় প্রধান উপদেষ্টা, সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। 104 জনকে গুম ও হত্যার ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন, আনুষ্ঠানিক বিচার শুরু। ক্ষমতায় গেলে ব্যবসার প্রসারের প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে বিএনপি, মন্তব্য আমির খসরুর। ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের কাজ করছে সরকার, এনবিআর চেয়ারম্যান। এবং ঢাকায় পৌঁছেছে ফিফা বিশ্বকাপ ফুটবলের সোনালী ট্রফি, রাখা হয়েছে রাজধানীর হোটেল র্যাডিসনে। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।